মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন একটি প্রযুক্তিগত দাবি সামনে এসেছে। ইরান সম্প্রতি একটি কালো রঙের স্টেলথ গোয়েন্দা বিমান বা ড্রোন প্রদর্শন করেছে, যা নিয়ে আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে এই প্ল্যাটফর্মটি রাডার শোষক প্রযুক্তি বা র্যাম কোটিং ব্যবহার করে, যা শত্রু রাডারের সিগন্যাল শোষণ করে নেয়। ফলে প্রচলিত রাডার নেটওয়ার্কে এর উপস্থিতি ধরা পড়া কঠিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি প্রকৃত সামরিক অগ্রগতি নাকি কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ? আর এখান থেকে শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। ইরানের সামরিক বাহিনী এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যাচ্ছে, এই নতুন প্ল্যাটফর্মটি উচ্চ উচ্চতায় দীর্ঘক্ষণ অবস্থান করতে সক্ষম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার মডিউল বহন করে। দাবি করা হচ্ছে এটি শত্রু রাডার, যোগাযোগ নেটওয়ার্ক এবং জিপিএস সিগন্যালে হস্তক্ষেপ করতে পারে। একই সাথে ইরান স্পষ্ট করেছে যে কোনো সামরিক আগ্রাসনের ক্ষেত্রে প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে তারা দ্রুত এবং নির্ভুল পাল্টা আঘাত হানবে। কিন্তু এখানে এই বিষয়টা আরো জটিল হয়ে যায়। সামরিক পর্যবেক্ষকরা ইঙ্গিত দিচ্ছেন, এই ড্রোনটি শুধু রিকনেসান্সের জন্য নয়, বরং ব্যাটলফিল্ড ম্যানেজমেন্ট এবং টার্গেট ইকুইজিশনের সাথে যুক্ত। ইরান দাবি করছে যে প্ল্যাটফর্মটি লো অবজারভেবল ডিজাইন এবং বিশেষ কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করে তৈরি, যা রাডার ক্রস সেকশন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। একই সাথে এর ডেটা লিঙ্ক সিস্টেম এনক্রিপ্টেড, যা শত্রু সাইবার বা ইলেকট্রনিক হস্তক্ষেপ রোধ করতে সক্ষম। কিন্তু এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। এই ঘোষণার পেছনে শুধু প্রযুক্তি নয়, কাজ করছে একটা কৌশলগত সময় নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং মিসাইল সক্ষমতা নিয়ে ক্রমাগত চাপ বাড়িয়ে চলেছে। এমন পরিস্থিতিতে ইরান তাদের অপ্রতিসম যুদ্ধ কৌশলের নতুন স্তর উন্মোচন করছে। স্টেলথ ড্রোন এবং ইলেকট্রনিক জ্যামিং ক্ষমতার দাবি মূলত একটা ডিটারেন্স সিগন্যাল। বার্তাটা স্পষ্ট, ইরান প্রযুক্তিগতভাবে পিছিয়ে নেই এবং যে কোনো আক্রমণের খরচ তারা অনেক বাড়িয়ে দিতে পারে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনা। ইরানের ড্রোন প্রোগ্রাম নতুন নয়। 1980 এর দশকের ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া, ইয়েমেন, ইউক্রেন এবং লাল সাগরের সংকট, প্রতিটি ক্ষেত্রেই ইরানি ড্রোন প্রযুক্তি সরাসরি ব্যবহৃত হয়েছে। শাহেদ, মোহাজের, সাইগেহ এই সিরিজগুলো সময়ের সাথে সাথে আরও উন্নত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান বাইরের প্রযুক্তি আমদানি করতে না পেরে ঘরোয়া গবেষণা, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং কমার্শিয়াল কম্পোনেন্টের সামরিক রূপান্তরে দক্ষ হয়ে উঠেছে। আজকে স্টেলথ দাবি সেই দীর্ঘ বিবর্তনেরই পরবর্তী ধাপ। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। সামরিক দিক থেকে এই প্ল্যাটফর্মের প্রকৃত কার্যকারিতা যাচাই করা জরুরি। র্যাম কোটিং রাডার সিগন্যাল শোষণ করে, কিন্তু আধুনিক AESA রাডার, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম বা লো ফ্রিকোয়েন্সি রাডারের সামনে এটি পুরোপুরি অদৃশ্য থাকে না। তাই এটি অদৃশ্য নয়, বরং কঠিন লক্ষ্যবস্তু। রাজনৈতিকভাবে ইরান এবং প্রদর্শনীর মাধ্যমে অভ্যন্তরীণ সমর্থন এবং আঞ্চলিক মিত্রদের আস্থা ধরে রাখতে চাইছে। অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক খাতে স্বনির্ভরতা ইরানের জন্য একটা কৌশলগত অর্জন। কিন্তু বেসামরিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি রপ্তানির উপর এর কোনো ইতিবাচক প্রভাব নেই, বরং সামরিকীকরণ অর্থনীতির উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। কিন্তু এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ তথ্য। ওয়াশিংটন এবং তেল আবিব এই ঘোষণাকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ইরানের দাবিগুলোকে সরাসরি উপেক্ষা করা ঝুঁকিপূর্ণ, কিন্তু অতিরঞ্জিত করাও কৌশলগত ভুল হবে। ইসরায়েল ইতিমধ্যে তাদের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, সাইবার ক্যাপাবিলিটি এবং প্রি-এম্পটিভ স্ট্রাইক অপশনগুলো রিভিউ করছে। ইউরোপীয় শক্তিগুলো এই উন্নয়নকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে এবং কূটনৈতিক চ্যানেলে ডি-এসকালেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের উপর এর প্রভাব কি? ইরানের অভ্যন্তরে এই ঘোষণা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একাংশ এটিকে জাতীয় গর্ব এবং স্বনির্ভরতার প্রতীক হিসেবে দেখছেন। অন্যদিকে সাধারণ নাগরিকরা অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে সামরিক প্রদর্শনীকে অগ্রাধিকার হিসেবে দেখছেন না। আঞ্চলিক দেশগুলোর নাগরিকরা, বিশেষ করে উপসাগরীয় রাষ্ট্র এবং লেবানন, ইয়েমেন, সিরিয়ার মানুষ এই উত্তেজনাকে উদ্বেগের চোখে দেখছেন, কারণ যে কোনো ভুল গণনা সরাসরি বেসামরিক জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, এটা শুধু কাকতালীয় নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশলগত পরিকল্পনা আছে? এই পরিস্থিতিতে তিনটি কৌশলগত স্তর কাজ করছে। প্রথমত, ইরান এরিয়া ডিনায়াল বা A2AD কৌশলকে আরো শক্তিশালী করছে। ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে তারা শত্রুর অগ্রগতিকে ব্যয়বহুল করে তুলতে চাইছে। দ্বিতীয়ত, তথ্যের যুদ্ধ। স্টেলথ ড্রোনের দাবি এবং জ্যামিং ক্ষমতার বর্ণনা মূলত মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ। শত্রুকে অনিশ্চয়তা রাখা এবং তাদের গোয়েন্দা সম্পদকে অতিরিক্ত সতর্ক অবস্থায় বাধ্য করাই এখানে মূল লক্ষ্য। তৃতীয়ত, প্রক্সি নেটওয়ার্কের সাথে সমন্বয়। ইরান শুধু নিজের সক্ষমতা বাড়ায়নি, হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়াদের কাছেও
ড্রোন ও ইডব্লিউ প্রযুক্তি হস্তান্তর করেছে, ফলে যে কোনো সংঘাত এখন বহুমুখী এবং বিস্তৃত। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। ঝুঁকিগুলো এখন অত্যন্ত বাস্তব। যদি ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় প্রিএমটিভ স্ট্রাইক চালায়, ইরান পাল্টা হামলা, প্রক্সি সক্রিয়করণ এবং হরমুজ প্রণালীতে নৌ হুমকির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ড্রোন স্যাচুরেশন অ্যাটাক এয়ার ডিফেন্স সিস্টেমকে অতি ভারগ্রস্ত করতে পারে, যা ভুল গণনা বা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অর্থনৈতিক দিক থেকে তেলের দাম, শিপিং, ইন্স্যুরেন্স এবং বৈশ্বিক সাপ্লাই চেইন সরাসরি প্রভাবিত হবে। কূটনৈতিক ব্যর্থতা বা গোয়েন্দা তথ্যের ভুল ব্যাখ্যা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রিত উত্তেজনাকে পূর্ণ মাত্রার সংঘাতে রূপ দিতে পারে। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে এর প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী 30 থেকে 60 দিন অত্যন্ত নির্ণায়ক। ইরান এই প্ল্যাটফর্মের অপারেশনাল টেস্টিং, ডেটা লিঙ্ক সিকিউরিটি এবং ইন্টিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সাইবার অপারেশন, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এবং গোয়েন্দা নজরদারি বাড়াবে। কূটনৈতিক স্তরে ওমান, কাতার এবং সুইজারল্যান্ডের মতো মধ্যস্থতাকারীর যোগাযোগের চ্যানেল সক্রিয় হবে। কিন্তু মাঠের বাস্তবতা এবং রাজনৈতিক চাপ কূটনীতিকে সীমিত করে দিচ্ছে। সামরিক প্রস্তুতি, গোয়েন্দা সতর্কতা এবং অর্থনৈতিক ঝুঁকি ব্যবস্থাপনা সব মিলিয়ে অঞ্চলটি একটা নাজুক ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরানের এই নতুন প্রযুক্তিগত দাবি শুধু একটা সামরিক প্রদর্শনী নয়, এটা একটা কৌশলগত বার্তা, একটা ডিটারেন্স ক্যালকুলেশন এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত। স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অপ্রতিসম যুদ্ধের সমন্বয় ভবিষ্যতের সংঘাতের ধরন বদলে দিচ্ছে। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক, ভুল গণনা বা রাজনৈতিক অন্ধত্ব যে কোনো অগ্রগতিকে ধ্বংসাত্মক সংঘাতে রূপ দিতে পারে। পরবর্তী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি কূটনৈতিক ব্যাকআপ ছাড়াই সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ইরানের এই পদক্ষেপ কি প্রকৃত সামরিক ভারসাম্য বদলাবে, নাকি এটি কৌশলগত মনস্তাত্ত্বিক চাপের অংশ? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।